বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অত্যন্ত ঊর্ধ্বতন দায়িত্বে কর্মরত ছিলেন ডক্টর রেজা কিবরিয়া। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদের দুজনের কাছেই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকার, সবার সমর্থন নিয়ে প্রতিষ্ঠিত সরকার, নেতৃত্বে আছেন একজন গ্লোবাল আইকন। 6 মাস পার করল সরকার, কেমন দেখলেন এই সরকারের এই 6 মাস? মিস্টার ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের যারা আমাদের কথা শুনছেন এবং বাইরেও যারা আমাদের কথা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আজকে খুব আনন্দিত, যেমন একজনের সঙ্গে আমি আলোচনায় বসছি, যার আলোচনা শোনার জন্যই আমি এসেছি। শুধু উনি নন, ওনার যে মহান পিতা যিনি ছিলেন, উনি আমাকে সন্তান তুল্য স্নেহ করতেন এবং আমাকে আরও বেশি স্নেহ করতেন। একসময় বলতেনই, ফজলুর রহমান তোমার মতো, উনি বসে কাউকে তুমি বলতো না, আপনি বলতো ছোটদেরকেও, অনেক বেশি সফিস্টিকেটেড, আপনার মতো এইরকম বক্তৃতা কারো কাছ থেকে শুনি নাই। আমি যখন মেয়র হানিফের প্রজেকশন মিটিং, ইলেকশনটা তখনও হয় নাই, 2 দিন পরে হবে, মানিক মিয়া এভিনিউতে আমি বক্তা ছিলাম। উনি আমাকে বক্তৃতা করার পরে উঠে তুলে বললেন, বক্তৃতা এইরকম সুন্দর হয়। ওনার মতো সজ্জন মানুষ আমি খুব কম দেখছি, এত জ্ঞানী মানুষ, এত উপরের মানুষ, কিন্তু রাজনীতিতে এসে এত সাধারণ হয়ে গেলেন, উনি এত মানুষের মানুষ হয়ে গেলেন যেটা আমি চিন্তাই করতে পারি না। জনাব কিবরিয়া, তার সন্তান, তার সুযোগ্য সন্তান, তার সঙ্গে আমি আলোচনায় বসেছি, এটা আমার একটা ইন্টারেস্ট। আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করছেন সেই কথাটা উত্তর আমি প্রতিদিন দিই। মরেই তো যাব, বয়স হয়ে গেছে 77 বছর, 60 বছরের উপরে আমার রাজনৈতিক বয়স। আমি 64 থেকে পলিটিক্স করি, 1964, 61 বছর আমার পলিটিক্সে, এবং কোনোদিন আমি বিরতি নেই নাই পলিটিক্সে, বিরামহীন। তো ইউনূস সাহেব যেদিন শপথ নেন, 5 তারিখ গেল, 8 তারিখ শপথ নিয়েছেন, 6 তারিখে সরকার নাই দেশে, 7 তারিখে নাই, 8 তারিখে রাত্র 9:30টার সময় জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব শপথ নিলেন। আমি বোধহয় হাততালিটা অনেক জোরে দিয়েছিলাম। এই কারণে দিয়েছিলাম কারণ এর আগে আমি 3 দিন বলেছিলাম, বিগত 100 বছরের মধ্যে বাঙালি মুসলমানের ঘরে এইরকম সুসন্তান খুব কম এসেছে। ইউনূস সাহেব আমাদের সুসন্তান, এবং ওনার মতো নাম পৃথিবীতে কেউ করে নাই অরাজনৈতিকভাবে। আরও অনেক কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল যে উনার হাতে আমাদের দায়িত্বটা দিলাম, এইটা বোধহয় আগামীকে অনেক বেশি সুন্দর করবে, মহিয়ান করবে এবং বিকশিত করবে। কাজে হাততালিটা বড় জোরে দিয়েছিলাম। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস চলে গেল। আমি হতাশ হই নাই, তবে আমার আশায় ছেদ পড়েছে। আমি যা ভেবেছিলাম, আমি অনেক সময় বলতাম 10 জন প্রধানমন্ত্রীকে একসাথে করলে যত লম্বা হবে, ইউনূস সাহেব তার চেয়েও লম্বা। এখন এই কথাটা বলতে আমার গলাটা একটু আটকে আসে, কারণ আমার কাছে মনে হয়েছে যে দায়িত্বটা তিনি নিলেন, সেই দায়িত্বটা তিনি সঠিকভাবে পালন করতে পারছেন না। বাংলাদেশের ইতিহাসে উনার সুনাম থাকুক, এটা আমি আল্লাহর কাছে দোয়া করেও বলি, উনি যাতে বাংলাদেশের ইতিহাসের বৈরাম খা না হন। আমি কিন্তু গত কয়েক মাস যাবৎ দেখছি উনি ইতিহাসের বৈরাম খা। মুঘল আমলে আকবরের সময় যে বৈরাম খা ছিলেন, শেষ পর্যন্ত তার পরিণতি কী হয়েছে আমরা সবাই জানি। উনি যে কাজগুলো করছেন, কাজগুলো খুব বেশি পছন্দের কাজ না, এবং উনি যাদেরকে দিয়া, গাছের চেয়ে যদি কঞ্চি বড় হয়,
বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়, সূর্যের চেয়ে যদি বালির তাপ বেশি হয় তাহলে সেই দেশে থাকা যায় না। এখানে বালির তাপ বড় বেশি। তাদের কথাবার্তা শুনলে, তাদের কাজকর্ম দেখলে পরে এখন মনে হয় মানুষ কি একবার মনে করবে কিনা যে আগে কি হয়েছিল, তাকে তাড়িয়েছিলাম। আমি গ্রাম্য ভাষায় বলি, ওনার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জের ইটনা, ওনার বাড়ি থেকে মাত্র 20 মাইল দূরে আমার বাড়ি। আমাদের গ্রামে একটা কথা বলে, এক বউ সাল্লাম আমি চাউল কাওয়ানের ডরে, এখন দেখি আরেক বউ ধানে চাউলে গেলে। এই সরকারের মধ্যে আমার এই জিনিসটা প্রবণতা আসছে। শেখ হাসিনাকে আমি চিনতাম এই কারণে যে ডাইরেক্ট চিনতাম যে গণতন্ত্র চায় না, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, টাকা লুটপাট করতে চায়, এই করতে চায়, এবং তার জন্য সব কিছু সে দিনের ভোট রাতে করতে, তাকে চিনতাম। কিন্তু এখন যারা আছে তারা কিন্তু খারাপ কাজ করে, কিন্তু তাদেরকে চিনতে পারতেছি না। এখন কুয়াশা এবং ধোঁয়াশা, মানুষটা একটু দূরে হলে টর্চ লাইট ধরে আর দেখা যায় না। অন্ধকারে কিন্তু টর্চ লাইট দেখলে আলোকিত হয়, কিন্তু কুয়াশার মধ্যে কিন্তু টর্চ ধরলে আলোকিত হয় না। এখন যেন আমার মনে হইতেছে এটা কুয়াশা পড়েছে, ধোঁয়াশা পড়েছে, এখন আর টর্চ লাইট ধরলেও আলোকিত হয় না। বুঝতে পারছি না দেশ কোথায় যাবে। এই দেশ এখন যে অবস্থায় আছে, এই দেশটা তো আমি চাই না। আমি আমার মৃত্যু চাই। আবারও বললাম, আমি কিবরিয়া ভাইয়ের সামনে, আমি আমার মুক্তিযোদ্ধার মৃত্যু চাই। কেন যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছিলাম? আমি এই কারণে দেশ স্বাধীন করছিলাম যে প্রতি মুহূর্তে আমাকে ভীত থাকতে হবে যে কোথায় আল্লাহ কি করে, সমস্ত কিছু ভেঙে ছুঁড়ে তছনছ করে দিবে, সব আগুনে পুড়ে ছাই করে দিবে। আমার সঙ্গে একজনের মত মিলল না, তাকে আমি পছন্দ করি না, সেই কারণে তাকে আমি এমন একটা অবস্থানে নিয়ে যাব যে অবস্থানে গেলে পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, সেই অবস্থানে নিয়ে যাব। দেশটা যাচ্ছে কোন পথে? যে কাণ্ডগুলো গত কয়েকদিন যাবৎ হয়েছে, 5ই ফেব্রুয়ারির পরে ইউনূস সাহেব তো দেশেই ছিলেন, বসাই ছিলেন, উনি তো নেতা, উনি তো বলেন নাই। দায়িত্বটা কি উনি নিলেন নাকি উনি নিতে পারলেন না? যদি না পেরে থাকেন, উনি ব্যর্থ, হি শুড রিজাইন। আর দায়িত্বটা যদি উনি নিয়ে থাকেন 5 তারিখের পর থেকে, তাইলে কিন্তু এই দায়িত্বের কিন্তু আফটার এফেক্ট, রিজাল্ট, এটা কিন্তু ওনাকে নিতে হবে। এই কথা ওনাকে নিতে হবে। আরেকজন মানুষ আছে আসিফ নজরুল, সকালে একরকম, বিকালে আরেক রকম, দুপুর রাত্রে আরেক রকম। আমি তাকে চিনতাম বয়সে, আমি যেদিন আইএ পাস করি ওই দিন তার জন্ম হয়েছে, 66 সনে তার জন্ম। আমি চিনতাম তাকে, কিভাবে চিনতাম সেটা আর আজকে আর বললাম না, কিন্তু তখন মনে হইতো প্রফেসর মানুষিতে। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের যে এই যে কুয়াশা, ধোঁয়াশা, বাংলাদেশে অনিশ্চয়তা, মানুষের জীবন যে আজকে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সব জায়গাতে অস্থিরতা, সারা পৃথিবী আমাদেরকে ঘৃণা করে যে আমরা নাকি অসভ্যের জাত, সেটার দায়িত্ব কিন্তু জনাব আসিফ নজরুল সাহেবকে নিতে হবে। আমি মনে করি গত 6 মাসে কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই, বরং পরিবর্তনটা হয়েছে বিপরীত দিকে, খারাপের দিকে। হ্যাঁ, কালকে একটু আলোকিত দেখলাম। ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি স্কুল আমাদের দেশে খেলাধুলা হয়। আগে হয়তো পাকিস্তান দিবসে 15ই আগস্টে, 14ই আগস্টে, এখন 16ই ডিসেম্বর, 26শে মার্চে খেলাধুলা হয়। ছেলেরা দৌড় দেয়, 3 জন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, অন্যরা মন খারাপ করে দাঁড়ায় থাকে। তখন মাস্টাররা বলে, আরে তোরাও মন খারাপ করিস না, তোদের জন্য পুরস্কার আছে। পুরস্কার, সান্ত্বনা পুরস্কার, সবরে 1 প্যাকেট করে 2টা করে চকলেট দেয়া দেয়। তো এই যে রাজনীতিবিদদের মধ্যে চকলেট দেয়া দিচ্ছে, সেই চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে কিনা আমার কাছে কিন্তু এটা খুব, আমি একটা খুব স্পষ্টভাবে বললাম, চকলেট খাওয়ার মধ্যে আমার দল বিএনপি আছে, কিন্তু যদি না থাকে তাকে আমি খুব খুশি হব। কারণ আমার মনে হয় না ইউনূস সাহেব কালকে বিএনপিকে যে কথা দিছে সেই কথা উনি রক্ষা করবেন। আমার এটা মনে হয় না। কেন জানি মনে হয় না? আমার 60 বছরের অভিজ্ঞতা বলে। আর আমার যেটা মনে হয় না, এটা বাংলাদেশে হয় না। আমি 4 আগস্ট বলছি, 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে, আল্লাহ উপরে বলছি আমি কথাটা। খুব 4 আগস্ট, কালকে শেখ হাসিনা উত্তর সিরানা হয়ে গেছে তার সরকার, আর 24 ঘন্টা আছে।
22 ঘন্টা আমরা খেলছি, পাবলিক আর ছাত্র, আর 2 ঘন্টা আল্লাহ খেলছে। সে আল্লাহ 45 মিনিট বলছে তোমাকে 45 মিনিট সময় দিলাম, হারুলের ডিম, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। উনি ফ্লাই করছে, আমি হইলে ফ্লাই করতাম না, আমি ডাই করতাম, এখনো বলে আমি ডাই করতাম। কাজেই দেশটা এখন যদি ইউনূস সাহেব কালকে বিএনপি নেতাদেরকে যে কথা দিছে, তাও মন্দের ভালো যে ডিসেম্বরের মধ্যে জনগণের প্রতিনিধিদের হাতে জনগণের মতামত অনুযায়ী একটা দায়িত্ব ছেড়ে দিবেন। সংস্কার, কুসংস্কার, অপসংস্কার এইসবের কথা বইলা একটা মানে একটা কি বলবো, অনির্বাচিত ক্ষমতাকে প্রলম্বিত করা নয়, দীর্ঘায়িত করা নয়, দেশকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাওয়া নয়। এটা বাংলাদেশ মনে রাখতে হবে। আমি সবসময় বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুঁই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত যুব ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিলটা কান্না আসে, কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এই কথাটা যদি ইউনূস সাহেব এবং তার সরকার যদি মনে রাখে, হাসিনা মনে রাখে নাই, চলে গেছে, ইউনূস সাহেব সরকার যদি মনে রাখে ভালো হবে। তবে আমি আশা করি উনি মানুষকে যে ওয়াদা দিচ্ছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটাও দিয়ে দিবেন, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তাহলে মনে করব মোটামুটিভাবে রাইট অর রং এটা শেষটা ভালো হয়েছে। শেষ ভালো যার তার সব ভালো। আমি আসবো আবার আপনার কাছে ডক্টর রেজা কিবরিয়া, আপনার কাছে শুনতে চাই একজন অর্থনীতিবিদ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, রাজনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক পরিস্থিতির আলোকে গত 6 মাস আপনি কেমন দেখলেন? আসলে আমরা আজ অব্দি প্রফেসর ইউনূসের আগমনকে আমরা যেভাবে আমরা সবাই উৎফুল্ল হয়েছি, বলতে হয় যে আমরা খুব বেশি বোধহয় আশান্বিত হয়ে গিয়েছিলাম। আমাদের সে আশা তো পুরোপুরি পূরণ হবে না, এটা তো আমরা তখনই ধারণা করা গেছে, কিন্তু অনেকাংশে পূরণ হয়নি, এটা খুব দুঃখের বিষয়। ওনার থেকে আরও অনেক কিছু আশা করছিলাম। যেই জিনিসগুলি করা খুব জরুরি ছিল সেটা হলো দেশে প্রথমে অর্থনীতিকে স্থিতিশীলতা ফেরত আনা এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার একটা বড় একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল। সিন্ডিকেটগুলি ভাঙা, সিন্ডিকেটগুলি নাকি খুব শক্তিশালী, কিছু করা যাবে না, এই ধরনের কথা জনগণ শুনতে চায় না। সরকার শক্তিশালী না হলে প্লিজ বাবা তোমরা চলে যাও, তোমাদের যদি ওই শক্তি না থাকে আর কেউ আসুক যার শক্তি আছে। এবং বিনিয়োগ যেটা আসার কথা ছিল সেটা হয়নি। আমি নিজেই ভাবছিলাম যে ওনার মতো একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ আমাদের দেশের প্রধান হলে বিরাট একটা বিনিয়োগের একটা মানে একটা বন্যা শুরু হয়ে যাবে, কিন্তু সেটা আসেনি। এটা আমি জানি না কেন, কিন্তু এটা কোনো কারণে আসেনি। কিন্তু দেশে আইনের শাসন ফেরত আনাটা খুব জরুরি ছিল, যেটা আমরা 16 বছরে আমাদের ছিল না। আমরা একটা স্বৈরাচারের শাসনে ছিলাম, একটা খুনি মহিলা, একটা লোভী খুনি মহিলার অধীনে ছিলাম। সেখানে আমাদের আইনের শাসনটা ফেরত আনা খুব জরুরি ছিল, কিন্তু সেটা আমি দুর্ভাগ্যবশত আমি দেখছি না। আমরা এখন দেখছি যে কারো খেয়াল হলো যে অমুক রাজনৈতিক শত্রু, তার বাড়ি গিয়ে পুড়িয়ে দেওয়া যায়, এবং সেখানে গিয়ে ছাত্ররা জড়িত হচ্ছে এসব কাজে। এটা খুব দুঃখজনক। তাদেরকে আমি মানে এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ যে এই ধরনের প্রবণতা হচ্ছে এই সরকারের অধীনে। তারা এই ব্যাপারে চুপ আছে, তারা নিষ্ক্রিয়, এবং এই ব্যাপারে কোনো নিন্দা করারও তাদের অবস্থা নেই। এখন সবচেয়ে বড় ক্রাইম হলো যে আমাদের যুব সমাজ, যাদের নিয়ে আমাদের সবার অনেক স্বপ্ন ছিল, যে আমাদের বাংলাদেশের প্রত্যেক আন্দোলনে যুব সমাজ একটা নেতৃত্ব দিয়েছে। 52 থেকে শুরু করে প্রত্যেক আন্দোলনে দেখবেন যুব সমাজের একটা বড় একটা ভূমিকা ছিল, কিন্তু সেখানে আমাদের যুব সমাজকে অনেকটা তাদেরকে নষ্ট করা হয়েছে, এবং এটা প্ল্যান্ডভাবে করা হয়েছে। কয়েকজন তাদের রাজনৈতিক সুবিধার জন্যে এই ছেলেদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা তারা আর ফেরত আসতে পারবে না। দেশের সাধারণ মানুষের তারা যে সম্মান ছিল সেটা অনেকটা হারিয়ে ফেলবে, এবং তারা নিজে তাদের আত্মসম্মানবোধ কমে যাবে।
তারা যখন দেখে যে তারা আওয়ামী লীগের মতো একই কাজ করছে, তখন তো তাদের মধ্যে নিজের আত্মসম্মানবোধ থাকবে না। এই ছেলেদের মধ্যে তাদের আদর্শ, তাদের দেশপ্রেম, এরা ছিল আমাদের দেশের একটা অ্যাসেট। এদেরকে নষ্ট করাটা কয়েকজন লোক, একটা বিশেষ চক্র, আসিফ নজরুল এবং তার গ্রুপটা বিশেষ করে, তারা যেভাবে এদেরকে ব্যবহার করেছে, আমি খুব দুঃখিত। এদের দ্বারা দেশকে ভবিষ্যতে একটা নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমি মনে করি সেটা এখন অনেকটা নষ্ট হতে যাচ্ছে। যেই ছেলেগুলির সারা জীবন কোনো চাকরি ছিল না, কোনো হালাল টাকার উৎস দেখাতে পারে না, সেই ছেলেরা এখন বড় বড় গাড়ি কিনে প্রাইভেট গাড়ি চালাচ্ছে। তাদের টাকা পয়সার চাল চলন সব কিছুই বদলে গেছে। এটা সাধারণ মানুষ বুঝে যায়, এটা তারা লুকাতেও চেষ্টা করছে না। তো এটাতে মনে হচ্ছে যেন এই পুরো গ্রুপটাকে অনেকটা করাপ্ট করে ফেলেছে আসিফ নজরুল এবং তার দল, এবং এটার জন্যে আমি তাদেরকে দায়ী করব এবং তাদের শাস্তি পাওয়া উচিত। কারণ এই গ্রুপটা, এই ছাত্র সমাজের উপরে আমাদের দেশের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে এরা একটা নতুন একটা দিগন্ত আনবে, একটা নতুন একটা রাজনীতি আনবে। আর এই সরকারের মধ্যে তারা যে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, তারা কিন্তু নিউট্রাল না। ওনাদের ভাষায় দে ডোন্ট কাম টু দ্য টেবল উইথ ক্লিন হ্যান্ডস। তাদের নিজেদের একটা রাজনৈতিক একটা আকাঙ্ক্ষার ভিত্তিতে তারা কাজ করছে। তারা একটা রাজনৈতিক দল তৈরি করতে চায়, যেটাকে লোকে কিংস পার্টি বলে। এই সরকারের রাজনৈতিক দলকে তারা ক্ষমতা আনার জন্যে অনেক কিছু করতে পারে, এটা তো ন্যাচারাল। কিন্তু তাদের মধ্যে তাদের নিরপেক্ষতা থাকলো কোথায়? তারা কোনো দলের প্রতি নিরপেক্ষ থাকতে পারবে না। তারা তাদের রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দলকে তারা পৃষ্ঠপোষকতা করবে। সো এখানে অনেক ধরনের সমস্যা আছে এই সরকারের। তা আমি সবচেয়ে ওয়ারিড, আমি অর্থনীতিবিদ হিসাবে, যে অর্থনীতিতে যে গতিশীলতা দেখতে চেয়েছিলাম এবং জিনিসপত্রের দাম কমানোর যে বড় বড় একটা উদ্যোগ দেখতে চেয়েছিলাম, সেগুলি দেখা যায়নি। এবং সাধারণ মানুষের জন্যে জিনিসপত্রের দাম যে বাড়ছে, এই সরকারের অধীনে এটা হওয়া উচিত ছিল না। একজন অর্থনীতিবিদের সরকারে এটাতে বেশ ফোকাস করা উচিত ছিল। এবং সিন্ডিকেট, এবং যেখানে দামগুলি, আপনাকে একটা উদাহরণ দিই, যেখানে বিশ্বে চিনির দাম হলো 60-70 টাকা কেজি, বাংলাদেশে এটা 120 টাকা কেজি হবে কেন? এটা ক্যারিং কস্ট শুদ্ধ, এটা 70-80 টাকার বেশি কোনো মতেই হতে পারে না। একটা উদাহরণ দিলাম। প্রত্যেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি, সেগুলি বিশ্ববাজারে যে দাম আর বাংলাদেশের দামের মধ্যে বিরাট একটা পার্থক্য রয়ে গেছে। এবং এটা বন্ধ করার ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া যায়, এটা আপনাদেরকে বলি, এটা সম্ভব। এটা কেউ করতে পারবে না, এটা বাজারে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু একটা ইন্টারভেনশন সম্ভব। সরকারের একটা ভূমিকা আছে। এবং সাধারণ মানুষ যদি দেখে যে জিনিসপত্রের দাম একটু কমে আসছে, তাদের জীবনযাত্রা একটু সহজ হচ্ছে, তারা সেই সরকারের প্রতি তারা কৃতজ্ঞ থাকবে এবং তাদের উপরে ফোকাস করা উচিত। এই সরকার আসছে জনগণের সরকার হিসাবে, তো জনগণের সুবিধার জন্য তাদের এটা করা দরকার, এটা খুব জরুরি। আমি আশা করি তারা এই উদ্যোগটা নিবে, কিন্তু 6 মাস পার হয়েছে, আমরা এই ব্যাপারে কোনো অগ্রগতি দেখিনি। আপনি অর্থনীতিবিদ হিসেবে প্রফেসর ইউনূসের কাছে প্রত্যাশার কথা বলছিলেন এবং যেটা আশা করেছিলেন সেটা হয়নি। আমরা অর্থনৈতিক কূটনীতিতে ধরে নিলাম যে অনেকটা ফেল করে গেছে। সামগ্রিকভাবে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে কি দেখেন আপনি? বাংলাদেশকে সেখানে কোনো সাফল্য অর্জন করছে? খুব ছোট্ট করে যদি 1-1.5 মিনিট আপনি বলেন আমাকে। আমার মনে হয় আরও, মানে ওনার মতো একটা মানুষ আমাদের সরকার প্রধান হিসাবে যখন আছে, আমি আরও অনেক কিছু আশা করেছিলাম। বিভিন্ন দেশের সাহায্য পাওয়ার যে সম্ভাবনা, এটা তো কমে গেছে। কয়েকটা দেশ তারা এই কিছুদিনের মধ্যে, তারা যতদূর আমি জানি সুইজারল্যান্ড, আরও কয়েকটা ইউরোপিয়ান দেশ, তারা সব সাহায্য বন্ধ করেছে। এটার কারণটা বের করতে হবে। এই সরকারের নাকি
সন্ত্রাসী দমনের ব্যাপারে ব্যর্থতার জন্য তারা এটা বন্ধ করেছে। এটা খুব দুঃখজনক। এবং আমি তো উল্টাটা ভাবছিলাম যে সব দেশ তাদের সহায়তা বাড়াবে, কিন্তু সেটা হয়নি। জি প্লিজ। এটাই হলো মেইন। আমাদের ফরেন পলিসিতে আরো বড় ভূমিকা পালন করবেন প্রফেসর ইউনূস, এটা আমি আশা করছি। মিস্টার ফজলুর রহমান, এই সামগ্রিক পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে এখন আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আওয়ামী লীগ কামব্যাক করবে কি না, বা তাকে রাজনীতি করতে দেয়া হবে কি না। কেউ কেউ মনে করেন যে 15-20 বছরের জন্য, কারণ তরুণ প্রজন্মের কাছে আওয়ামী লীগের কোনো স্থান নেই তাদের হৃদয়ে। আবার কেউ কেউ মনে করেন যে এখন পারফরমেন্সের যে নমুনা, এবং ভবিষ্যতে যারা আসবেন ক্ষমতায় তারা যদি পারফর্ম না করতে পারেন এবং একই রকমের কাজ করতে থাকেন, তাহলে আওয়ামী লীগের ফেরত আসতে খুব বেশি সময় লাগবে না, এবং এখন তাকে ব্যান করা হবে কিনা, তাকে নির্বাচন করতে দেয়া হবে কিনা, এইসব প্রশ্নও আছে আলোচনার মধ্যে। এবং 6 মাস পরে আপনি যেটা উল্লেখ করলেন যে ভাঙচুরের ঘটনা আমরা দেখলাম, অগ্নিসংযোগের ঘটনা, সব মিলিয়ে আপনার আলোচনাটা আমি শুনতে চাই। এবং গত 5 তারিখে 5ই ফেব্রুয়ারি যে ঘটনা আপনি বলেছেন, এটাকে অনেকেই শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার চেষ্টা এবং বক্তৃতা দেয়া বা তার ঘোষণা, এটাকে অনেক উস্কানি হিসেবে দেখেছেন। আবার কেউ কেউ মনে করেন যে উস্কানির পাশাপাশি সরকারের ভেতর থেকেও এক ধরনের আশকারা দেওয়া হয়েছে, যে কারণে পুলিশ বলেছে তারা চেষ্টা করেছে, তাদের চেষ্টার কোনো নমুনা দেখা যায়নি। সেনাবাহিনী 32 নম্বরে গেছে, কিন্তু আবার ফেরত এসছে, কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এখন অবশ্য অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, এবং সেটা নিয়েও কারো কারো মধ্যে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি আপনাকে এই প্রশ্নটা করার জন্য, এই প্রশ্নটার উত্তর দেওয়াটা আমার জন্য খুবই জটিল। কারণ হইল, আমি একটা রাজনৈতিক দল করি, এক সময় আমি আওয়ামী লীগ করতাম, 40 বছর আমি আওয়ামী লীগ করেছি। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, সেক্রেটারি ছিলাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেন্ট্রাল এক্সিকিউটিভ, খুব এটা জানেন সবই আপনি, আমার তো আর বলার কিছু থাকে না। এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে বলে। এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইসা উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি যোদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা, মেজর জিয়া বাইসা উঠে, আমি কি করতে পারি? মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসা, সৈয়দ নজরুলের চেহারা, আমি কি করতে পারি? এটা তো ইতিহাসের সত্য। আমি যে কথাটা আপনাকে বল, 5 তারিখের উত্তরটা আমি দিব না। এই কারণে দিব না, আমি জিজ্ঞাসা করবো যারা গত 15-16 বছর তার মেয়েকে ব্যবহার করে, অথবা তার মেয়ে ব্যবহৃত, অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে, আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ হয়েছে, ওইসব আমি খুব বাজে ভাষায় বলি, আমি আমার ভাইয়ের মতো না। ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছেন, আমি তো বট গাছের নিচে লেখাপড়া করছি। তো এই হারামজাদারা কোথায়, যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব? এমনকি বড় ব্যবসায়ী শাহ আলম সুবহান, তার ছেলেরাও বলছে, জীবনে তো আপনার সাথে আছি, মৃত্যুতেও আপনার সাথে থাকবো। আমি শুনছি কান দিয়ে। তারা কোথায়? এই হারামজাদারা যে লাখ লাখ মিছিল করত, এরা কোথায়? তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল, 2-3বার মুখ্যমন্ত্রী হয়েছে, জয়ললিতা। তার মৃত্যুর পরে যদি 134 জন লোক আত্মহত্যা করতে পারে, তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে, স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায় দেয়, আমি এটা বলতে হবে কেন? তারা কোথায়? একটা লোক জীবন দেখ, একটা, অনলি ওয়ান। ইতিহাস তো যা করার করবে, আমি এটা বলতে পারি। ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি। আমি এইখানে বলছি, ঠিক আছে, হাসিনা বাজে বক্তৃতা করছে, বঙ্গবন্ধু বাড়িতে, আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল, আপনারা যে শূন্য থাকেন। কারণ 66 সনে সে 6 দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি, আমি বাঙালি শোষিত হচ্ছে। সে কত খারাপ কাজ করছে 6 দফা দিয়া। এই 66 সনে 6 দফা দিয়ে সে স্লোগান শিখাইছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল, আদমজিরা আমাদের দেশের মালিক ছিল, ইস্পাহানিরা আমাদের দেশে আসতো। এখন এই 75 বছর পরে দেখতাম আদমজির নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে, রোলস রয়েস গাড়ি, আমি হাততালি দিতাম। এই বেটা এই খারাপ কাজটা করছে। আরও কত পাঞ্জাবি ছেলেরা, সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইতো। এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান, তার বাড়ি পুড়িয়ে দেওয়াই দরকার। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমার জানা মতে
এই কথাগুলো কিন্তু উঠবে। 7 জন বীর শ্রেষ্ঠ, তাদের স্কাল্পচার ভাঙ্গা হলো কেন বাংলাদেশে? 7 জন বীর শ্রেষ্ঠ কি বলবো, কাকে বলবো? আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব? আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব? আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করব? আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না? এই 7 জন লোক জীবন দিছে, বীর শ্রেষ্ঠ হয়েছে বলে তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি। না হলে কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল? কে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিল? এমএজি উসমানের মতো একজন প্রতিভাবান সামরিক অফিসার, যাকে জেনারেল মন্টুকুমারি বলছিল যে দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া, ভারত ভেঙে পাকিস্তান এসে কর্নেলে রিটায়ার করতে হয়েছে। সেই যে আর্মির জেনারেলরা বৈশা আছে, হাজারে হাজার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গে দেয়, কিন্তু এইসব ভাঙ্গে দেয় কেন? 7 জন বীর শ্রেষ্ঠ ভাঙ্গে দেয় কেন? স্কাল্পচার ভাঙ্গে দেয় কেন? ওই সুনামগঞ্জের হাওরে কৃষকের সুন্দর ছবি, টাঙ্গুয়ার হাওরে মানুষ যায়, ওই গাছের নিচে বসে বিশ্রাম নেয়, সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাতলা মাথায়, সেই ছবি ভেঙে দেয় কেন? কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে? আমি আজকে পড়ছি পত্রিকায়। তাইলে এইটা শেখ মুজিবের বাড়ি পোড়ানো, তার ছবি ভাঙ্গার প্রশ্ন না, এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার। যে মুক্তিযুদ্ধ আমার মা, বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। আমি বারবার কথাটা বলতে যে কেউ না বুঝে আমার, কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলে এর পেট ছিঁড়েই বাংলাদেশটার জন্ম হয়েছিল, না হলে এটার নাম ছিল পাকিস্তান। কাজে যারা মাকে স্বীকার করে না, যে মায়ের ঘরে জন্ম নিচ্ছে তাকে স্বীকার করে না, তাদেরকে আমি কি বলবো? মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে, মুক্তিযুদ্ধ স্বীকার করে না, তাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন? বাংলাদেশের উপদেষ্টা হন কেন? আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে, আর যদি বেশি দিন যায়, জনগণ যদি শুধু দেখবে তা না, জনগণ একসময় রাজপথে নামবে। আমি বললাম, কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ। যে যত কথাই বলুক, মানুষ সুপ্ত থাকে, কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায়, কিন্তু যখন জেগে উঠে তখন 100 সিডাক্সিন খায়ও ঘুম পাড়ানো যায় না, তার আশা পূর্ণ না করে। মুক্তিযুদ্ধটাকে যেভাবে অপমান করা হইল, আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে, তবে এটার একটা ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন, বিচার হবে, ঐতিহাসিক একটা পরিণতি হবে, যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না, বাংলাদেশ থাকবে। কিন্তু যারা আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে, আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান, ইরাক বানায় ফেলবে, আমি কথাগুলো সবসময় বলি, বা আজকে যারা মনে করতেছে যে এটাকে আইএসের রাজত্ব বানায় ফেলবে, এত সোজা না। মানুষ কিন্তু দাঁড়াবে, এবং দাঁড়ায়। আর যদি আমরা না দাঁড়াই, তাহলে বুঝতে হবে ওই যে 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি, এটা বুঝতে হবে। এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এইটা আমরা প্রতিষ্ঠিত দিতে পারি না। আমরা যে মানুষ, আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ, যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম, আমাদের যে চোখের স্বপ্ন ছিল, আমরা যে দিনের পর দিন, মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম, স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয়, গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত, পরনের কাপড় আসবে। স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক, শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসে কোনো জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই দেশটা আসবে,
আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী, সেই স্বপ্নটা আপাতত যদিও বাধাপ্রাপ্ত হয়েছে না, শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঙালির সুসন্তান জানা, বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম, বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়েই বাঁচতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এবং আমি এটা বিশ্বাসী, যদিও আমি পৃথিবী থেকে চলে যাব, কিন্তু যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, তারপরে হব ইতিহাস। অনেক ধন্যবাদ ডক্টর রেজা কিবরিয়া। একই প্রশ্ন আপনার জন্য আমার। সমস্যা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা বলে এটা একটা লাইসেন্স টু কিল তারা ব্যবহার করেছে আওয়ামী লীগ, যে মুক্তিযুদ্ধের নামে খুন করলে এটার কোনো জবাবদিহিতা নেই। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমরা যে আমাদের যে চেতনার কথা বলে তা দেশ থেকে টাকা পয়সা নিয়ে তারা পাচার করবে, এটাও নিশ্চিন্ত মনে করেছে। সো এই হিপোক্রেসির জন্যে মুক্তিযুদ্ধের চেতনার উপরে একটা আঘাত এসেছে এবং শেখ মুজিব এবং শেখ হাসিনা দুইজনই কিন্তু গণতন্ত্রকে ধ্বংস করেছে। যেই সিঁড়ি দিয়ে তারা একখানে উঠেছে সেই সিঁড়িটা দুইজনেই কিন্তু পুড়িয়ে দিয়েছে। গণতন্ত্রের একটা সুষ্ঠু নির্বাচনের সিঁড়ি দ্বারা যে কোনো পার্টি ক্ষমতায় যেতে পারে, কিন্তু তারা ক্ষমতায় গিয়ে সেটা ধ্বংস করেছে। সো ইতিহাসে দুইবার তারা গণতন্ত্র ধ্বংস করেছে। একটা করেছে শেখ মুজিব ওই বাকশাল, আর শেখ হাসিনা 2018 থেকে 2014 থেকে যে ধরনের নির্বাচন করেছেন এগুলি তো ফ্রড, সবাই জানে। সো এই খুনি মহিলা শুধু তার বাবার রেপুটেশন ডুবায়নি, তার পরিবারের রেপুটেশন তো নাই, কিন্তু এই পুরো মুক্তিযুদ্ধের চেতনার উপরে একটা কালো দাগ ফেলে উনি চলে গেলেন। এটার জন্যে তাকে একটা শাস্তি দিতেই হবে। এই খুনি মহিলার শাস্তি কীভাবে হবে আমি জানি না, কিন্তু যেই মানুষ তাদের ছেলে মেয়েদেরকে হারিয়েছে আন্দোলনে, যতদূর আমি জানি হাজারখানেক ছেলে মেয়ে মারা গেছে পুলিশের গুলিতে শেখ হাসিনার আদেশে, সেই মানুষগুলি কোনো শান্তি হবে না যতদিন এই মহিলার শাস্তি না হয় বাংলাদেশের মাটিতে। এবং এটা করাটা এই সরকারের জন্য খুব জরুরি একটা কাজ ছিল। এই ব্যাপারে তাদের কতদূর তারা কাজ করতে পেরেছে আমরা এই ব্যাপারে কোনো ব্রিফিং দেখিনি। তারা মাঝে মাঝে তারা রিকোয়েস্ট করে ইন্ডিয়ার কাছে, কিন্তু এই রিকোয়েস্টে হবে না, আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। আমি জানি না তারা কি করতে পারে, কিন্তু জনগণ এটাতে সন্তুষ্ট না। তারা তাদের টাকা পয়সা সম্পদ এগুলো বর্জাপ্ত করা দরকার, এগুলো পুড়িয়ে দেওয়ার তো কোনো দরকার নাই, এগুলো রাষ্ট্রীয় ভাণ্ডারে এগুলোতে নিয়ে নেওয়া উচিত। এই যে এখানে যে একটা বাড়ি পুরালো গাজীপুরে, এটা সরকারের, এটা বর্জাপ্ত করে নিয়ে যাওয়া উচিত ছিল, এটা সরকারের সম্পত্তি হয়ে যাওয়া উচিত ছিল এতদিনে। তো ওই বাড়িটা লুট করা, পুড়িয়ে দেওয়াটার কোনো মানে হয় না। এই ধরনের কাজ সাধারণ মানুষও পছন্দ করে না, দেশের মানুষও এটা সহ্য করবে না। সো মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা এটা খুব মানে এটা ব্যবহার করা হয়েছে এবং এর ফলে এটা এই অবস্থা হয়েছে। আমি আব্দুর রহমান ভাইয়ের কথাটা আমি বুঝতে পারি ওনার দুঃখটা। উনি একজন জেনুইন মুক্তিযোদ্ধা হিসাবে ওনার রাগ দুঃখ এগুলো নিয়ে, আর আমিও শুনে অবাক হয়েছি 7 জন বীর শ্রেষ্ঠর স্ট্যাচু ধ্বংস করার আমি কোনো কারণ দেখি না। তারা কোনো শেখ মুজিবের বা শেখ মুজিবের মেয়ের কোনো হত্যাকাণ্ডে বা অন্যায়তে তারা জড়িত না। তাদেরকে কি করে এই জিনিসটা তাদেরকে অসম্মান করা হয়? সো এই ব্যাপারেও আমিও আপত্তি জানাই এবং আমি মনে করি যে একটা ব্যালেন্স ফিরে আসা দরকার। সমস্যা হলো যে শেখ মুজিবের যে কন্ট্রিবিউশন আমাদের স্বাধীনতা সংগ্রামে, এটার একটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করার মতো ওনার আমার আপনার ক্ষমতা নাই। আমরা ইমোশনালি এই পিরিয়ডে আমরা যেভাবে আমরা জড়িত, আমাদের পক্ষে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করা সম্ভব না। আমাদের মধ্যে ঘৃণা থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আমাদের পরের প্রজন্ম একটা ভালো একটা ইতিহাস লিখবে এই লোকটার দোষ
এই লোকটার গুণ সব কিছু একটা ব্যালেন্সড একটা অ্যাসেসমেন্ট দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকবে এবং ভবিষ্যতে এই ইতিহাস লেখা হবে। কিন্তু যারা এটাতে ইমোশনালি ইনভলভড আমাদের মতো, আমাদের দ্বারা এটা হবে না। আমাদের একটা ফিলিংস আছে পক্ষে বা বিপক্ষে, এবং শেখ হাসিনার উপরে রাগ করে তার বাপের উপরে রাগ আমাদের হয়, এটা সবার মধ্যে আছে। আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ, আমি আর শেখ হাসিনা 16 বছর ধরে সেই হত্যাকারীদেরকে রক্ষা করেছে। এই রাগে তো আমি এখনও বিচার পাইনি, এবং এই সরকার, এখনকার যে সরকার, তাদের এই ব্যাপারে কোনো উদ্যোগ নাই এবং খুব বেশি কিছু আশা করছি না। তো ভবিষ্যতে আমি আশা করি এরকম লোক আসবে যারা সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করবে, এবং বাংলাদেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না প্ল্যাকার্ড নিয়ে বিচারের জন্যে। আমার মায়ের মতো উনি 82 বার রাস্তায় দাঁড়িয়েছিলেন বিচারের জন্যে। আমরা যদি একটা সভ্য দেশে আমরা বসবাস করি, রাস্তায় দাঁড়াতে হবে না বিচারের জন্যে। এটা সরকারের একটা কাজের মধ্যে এই কাজটা থাকবে। যে কোনো হত্যাকাণ্ডের, যে কোনো মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় হলে সেটার বিচার করাটা এটা সরকারের কাজ। এটা কোনো স্পেশাল খাতির কাউকে করতে হবে না, কাউকে প্রধানমন্ত্রী হতে হবে না, তার বাবার হত্যার বিচারের জন্যে কাউকে প্রধানমন্ত্রী হতে হবে এটাও আমরা দেখতে চাই না। প্রত্যেক মানুষ তো প্রধানমন্ত্রী হতে পারবে না, সো তারা কি বিচার পাবে না? এটা একটা বাংলাদেশের সাধারণ নাগরিকের অধিকারের মধ্যে ফেরত আসতে হবে। আর প্রতিবাদ করা যে কোনো জিনিসের বিরুদ্ধে, ভালো খারাপ ভুল প্রতিবাদ হতে পারে, কিন্তু প্রতিবাদ করার অধিকারটা আমাদের চলে গেছিলো এই 16 বছরে। এটাই আমি ভেবেছিলাম এই 6 মাসে ফেরত এসেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যদি কোনো অন্যায় করে এই সরকারটা, সেটার প্রতিবাদ করলেও মানুষ দোষী হয়ে যাচ্ছে। সো এটা তো ঠিক না। প্রতিবাদ এক ধরনের ভয়ের মধ্যেই থাকতে হচ্ছে। প্রতিবাদ করা আমাদের একটা অধিকার, এবং এই প্রতিবাদটা ঠিক সঠিক হতে পারে, ভুল হতে পারে, কিছু যায় আসে না। প্রতিবাদ করাটাই আমাদের অধিকারের মধ্যে আছে। আমরা দেশটাকে উনি স্বাধীন করেছেন এই কারণে যে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। যেটাকে আমরা অন্যায় মনে করি সেটাকে আমরা প্রতিবাদ হিসাবে আমরা রাস্তায় দাঁড়াতে পারবো, প্রতিবাদ করতে পারবো। এই অধিকারটা আমাদের যদি খর্ব করে কেউ, আমি খুব আপত্তি জানাই। এবং আমি মনে করি যে একটা উদার গণতান্ত্রিক দল যদি কখনো ক্ষমতায় আসে, তাদের জন্য একটা কঠিন জিনিস হবে এই ধরনের প্রতিবাদ এবং সমালোচনা সহ্য করা। যারা আসলে খারাপ তাদের বিরুদ্ধে রাস্তায় কেউ নামে না, ভয়ে। আওয়ামী লীগের বিরুদ্ধে তো ভয়ে কেউ নামতো না আগে, যখন সবাই নেমে গেল তখন তো জিনিসটা ঘটে গেল। শুধু ছাত্রদের জন্য না, এটা জনগণের আন্দোলন ছিল। এই জিনিসটা আমি বারবার করে বলছি যে ছাত্রদের একটা ভূমিকা ছিল, সবসময় থাকে, কিন্তু এটা জনগণের আন্দোলন ছিল। এই ঘৃণিত সরকার, ঘৃণিত মহিলার বিরুদ্ধে যে আন্দোলনটি হয়েছে, এটা জনগণের আন্দোলন। আমাদের দেশে আপনি কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো নিকট ভবিষ্যতে কোনো আশঙ্কা বা সম্ভাবনা, যেভাবেই বলেন না কেন, দেখেন? আমি মনে করি এটার সম্ভাবনা খুব কম সামনের 50 বছরে। আমি উদাহরণটা দিই, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনাদের বাবা দাদা চাচারা মুসলিম লীগ ছাড়া কোনো পার্টি চিনত না। যদি 48-এ আপনারা জিজ্ঞেস করতেন ওনাদেরকে যে তখনকার মুসলিম লীগ নেতারা কে কে ছিল, ওনার নাম সব বলে দিবেন। সেক্রেটারি হয়তো 10-15 নম্বর নেতার পর্যন্ত তাদের নাম এবং বক্তৃতা তাদের মুখস্থ থাকতো। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি 20 বছর পরে আপনাকে জিজ্ঞেস করতে হয় যে আচ্ছা আওয়ামী লীগের সভাপতি কে জানো, আমরা কেউ জানবো না। এখন যেমন আপনি মুসলিম লীগের সভাপতি, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে, আপনি নামটা করতে পারবেন খুব সহজে? বলতে পারবেন না। এরকম হয়ে যাবে, কারণ এটা একটা ঘৃণিত দল, এবং এই দলটাকে ধ্বংস করার পেছনে আমি কৃতিত্ব বিএনপিকে দিব না বা জামাতি ইসলামীকে দিব না, পুরোপুরি দিব শেখ হাসিনাকে। এই দলটাকে ঘৃণিত করা, এটাকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার পুরো দায়িত্ব ওনার হাতে আমি দিব। ফজলুর রহমান, এরপরে কি? আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি সবসময় বলি, বাংলাদেশের মানুষ জানে আমি রূপক কথা বলি, আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবো, আর আওয়ামী লীগ 6টা অক্ষর লিখতে 6 10 60 বছর। 60 বছর।
এবং আচ্ছা, কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা, যে রাজনীতি কথাটা আওয়ামী লীগ বলে জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল, এবং যে আওয়ামী লীগের নেতৃত্ব যে রাজনীতিকে আগায় নেওয়ার চিন্তা করছিল, এই রাজনীতি বাংলাদেশে থেকে যাবে। কেন থেকে যাবে? বাঙালি যতদিন, এনে বাঙালি হলো ৯৯%। বাংলাদেশে বাঙালির সংখ্যা নৃতাত্ত্বিকভাবে ৯৯%, 1% হলো ভিন্ন জাতিসত্তা, আর মুসলমানের সংখ্যা হলো ৯২%। যতদিন মুসলমান আছে, জামাত ইসলাম না থাকলেও ইসলামী দল থাকবে, আর যতদিন বাঙালি আছে আওয়ামী লীগ থাকবে না। এই পথে বাঙালি জাতির পথে এই পলিটিক্সটা থেকে যাবে। আমি কথাটা, আমাকে ভুল বুঝে সবাই, এটা থাকবে, এটা আপনি চালাইতে পারবেন না তো। কারণ যে ছেলেটা প্রথমেই কবিতা পড়বে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, বরা নদী খুঁড়ো দ্বারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। অথবা যে ছেলেটা পড়বে, বলো বীর বলো উন্নত মমশির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির, আমি বললে আপনার সময় চলে যাবে। অথবা যে ছেলেটা প্রেম করে বলবে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আর যখন বলবে, দুর্গম গিরি কান্থার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। অথবা কান্নার সময় যখন বলবে, এইখানে তোর দাদুর কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। আমি সবগুলা কবিতার ফুল লাইন বলতে পারবো, সব বলতে পারবো। কেন বলছি? এই কবিতা তো বাঙালিকে পড়তে হবে। এখন না আমি না পড়ি, আরেকজন গরিব মানুষের সন্তানেরও। অথবা ভাত দেয়া যে তরকারি মাছ, ভাত মাছ যে খাবে, তাকে রাজনীতিটা ওইটা থাইকে যাবে, তাকে তার কণ্ঠে থাকবে সেই শাহ আব্দুল করিমের গান, যদি কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু সাইরা যায় ভাই যদি, এই গানটা থাইকে যাবে। অথবা হাসন রাজায় কয় আমি তো কারো নয়। অথবা উকিল মুন্সি, আমি ডাকিতাছি তুমি ঘুমাই, আমি কত কমু। এই কথাগুলা এই পৃথিবীতে যতদিন, অথবা লালনের সেই গানগুলা যতদিন থেকে যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নজরুলের কবিতা, জসীমউদ্দিনের কবিতা, সাহিত্য, সংস্কৃতি, বিষাদ সিন্ধু, ততদিন পর্যন্ত বাংলায় বাঙালিত্বটা থেকে যাবে। আর বাঙালিত্ব থাকলে এটার একটা রাজনীতি থাকবে। আর সমাজে আওয়ামী লীগ সন্তর্পণে হইল। এখন আওয়ামী লীগকে বলেন রাজনীতি করতেছে, তো এমনি ওদেরকে করবে, এই আমরা এদেরকে কি করব, ব্যান করে দেবো। ব্যান করতে হবে না। আওয়ামী লীগকে বলেন না এসে আগামী ইলেকশনে দাঁড়াইতে, এক বেটাও দাঁড়াইতে পারবে না। মানুষের চোখে চোখে তাকাইতে পারবেন, মানুষ মেয়েরা ঝাড়ু নিয়ে দৌড়াইব এদেরকে। তো পলিটিক্স করবে কি এরা এদেশে? আওয়ামী লীগের যারা, কিন্তু সেটা তো ধরেন একটা আইডিয়াল সিচুয়েশন আপনি বলছেন সেটা হবে, কিন্তু এখন যেই চিত্র বর্ণনা করছেন না, আগামী ইলেকশন পর্যন্ত 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের রাজপথে দাঁড়াইয়া ভাই সব কইয়া বক্তৃতা করার মতো গলা আর তাদের হবে না, আমি কথাটা বলে দিলাম। কিন্তু তার রাজনীতিতে আপনি তার কাছে যাইতে হবে। আপনি বিএনপি ইলেকশনে দাঁড়াইছেন, আওয়ামী লীগ আসলো না। আপনি জামাত দাঁড়াইছেন, আপনি মাহমুদুর রহমান দাঁড়াইছেন, আপনি গণ অধিকার পরিষদ দাঁড়াইছেন, উনি নবীগঞ্জে ইলেকশন করব, আওয়ামী লীগের কেউ দাঁড়াইল না। কিন্তু নবীগঞ্জে আওয়ামী লীগের এই সামাজিক ভোট আছে, তাদের কাছে যাইতে হবে। 9% ভোট ফিক্সড আছে আওয়ামী লীগের, 9% ভোট। চুপ করে থাকবে, ভোটটা দেওয়ার সময় বুঝে শুনে দিয়ে দিবে। যদি সেন্টারে যাইতে পারে, যেহেতু আপনি ফেয়ার ইলেকশনের কথা বলতেছেন, ফেয়ার ইলেকশন মানে সবাই ভোটার ভোট কেন্দ্রে যাইতে পারবে। যদি যাইতে পারে, আওয়ামী লীগের 42 সর্বোচ্চ, নিচে ছিল আওয়ামী লীগের 27 বা 32। এখন ধরেন যদি আরও 10% বাদ দিই, 20% ভোট কিন্তু এরা দেখবে কাকে দেওয়া যায়, আমি কি করলে নিঃশ্বাস নিতে পারবো। ওই আওয়ামী লীগের ঘরে গিয়া কিন্তু কর্মীদেরকে, এই ক্যান্ডিডেটদেরকে বলতে হবে, ঠিক আছে ভাই আমার ভোটটা দেন, আমি একটু দেখবো না আপনাদের বিপদ আপদ যাতে না হয়, বলতেই হবে সবাইকে। নাহলে এই 20% ভোট যে দিকে যাবে সেই দিকে কিন্তু গরত হয়ে যাবে। গরত কথাটা বুঝেন না, এটা আমার গ্রামীণ ভাষা, মানে কিয়ামত হয়ে যাবে। আপনি আমার কথাটা বুঝছেন? কিন্তু আওয়ামী লীগ ইলেকশন দাঁড়াইতে পারবে না, ভোট চাইতে আওয়ামী লীগের নামে পারবে না। ওই যে নৌকা মার্কার নামে
বোর্ড সাহেব বসে নো মানে সেটা তো ধরেন একটা আমি আপনাকে বললাম সেটা তো ধরেন আওয়ামী লীগ দাঁড়ালো না বা দাঁড়াতে পারলো না আরেক কথা, কিন্তু আপনি কি ব্যান বা আওয়ামী লীগকে ইলেকশনে আমি নিষিদ্ধ ব্যান্ড করা আমার দল ব্যান্ড বা চায় ইলেকশন না করতে পারবে না? না 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 আমার দল ব্যান্ড চায় না আমি আপনি রাখছেন যে তাদের জন্য ওপেন রাখা উচিত। ওপেন রাখা উচিত। দেখি না কে ইসাদারা কোন বাপের বেটা ইসাদারা দেখি আওয়ামী লীগের আমি জিজ্ঞেস করবো না। আমি তো সবরে বলতেছি না, আমার মুরব্বী আওয়ামী লীগের, কারণ ওবায়দুল কাদেরই আমার 2 বছরের ছোট। আমি তো দেখি দাঁড়ায় কোন বাপের বেটা বাংলাদেশে দাঁড়া খায় সাথে আমার নৌকা মার্কায় ভোট দেন। আমি তো বর্ডার খুলে দিতে চাই, আসো 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 বাংলাদেশ গেছো কেন, আসো বাংলাদেশে আসো। এদের মোরালিটি নষ্ট হয়েছে, এরা গণতন্ত্রকে হত্যা করছে। 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই বাংলাদেশে। আমি 10 বছর আমার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারি নাই বাড়িতে। কি বলেন আপনি? এরা কি মানুষ ছিল নাকি? এরা অমানুষ হয়ে গেছে। আসছি আমরা ফাইনাল রাউন্ড। ডক্টর রেজা কিবরিয়া, ক্লোজিং রিমার্কস প্লিজ। 4-5 মিনিট সময় আপনার জন্য, আলোচনাটা শেষ করে আনবার জন্য। এখন আমাদের আব্দুর রহমান ভাই খুব ঠিক কথা ফজলুর বলেছেন। ফজলুর রহমান সাহেব কথাটা ওনার ঠিক। ফজলুর রহমান ভাইয়ের কথাটা হলো যে আওয়ামী লীগের যে রাজনীতি এটা তো থেকে যাবে, এবং এই দল হিসাবে আমারও মনে হয় তারা কোনো জায়গায় আমাদের এলাকায় অ্যাটলিস্ট তারা চেহারা দেখাতে পারবে না। তারা দুর্নীতিগ্রস্ত খুনি একটা দল, তাদের পক্ষে দল হিসাবে তাদের মাথা উঁচু করতে পারবে না। এটা অনেক বছর চলবে, এটা 15-20 বছরের আগে আমি তো কোনো সম্ভাবনায় দেখি না। কিন্তু এই রাজনীতিটা তারা থাকবে এবং তাদের তো অধিকার আছে ভোট দেওয়ার। এই অধিকারটা আশা করি খর্ব হবে না, কারণ প্রত্যেক মানুষের এই ভোটের অধিকার ফেরত আনতে হবে। এবং আমি ইলেকশন কমিশনের বড় একটা দায়িত্ব হলো এটা নিশ্চিত করা যে প্রত্যেক মানুষ ভোট দিতে পারে এবং নির্ভয়ে ভোট দিতে পারে। এটা যে আমরা করিনি এত বছর, এটা একটা সুষ্ঠু নির্বাচন করাটা খুব কঠিন। এবং নিরপেক্ষ নির্বাচন বললাম তো এই সরকারের পক্ষে করা খুব কঠিন, কারণ তার নিজেদের একটা এজেন্ডা আছে, নিরপেক্ষতা, তাদের একটা দল তারা তৈরি করে তারা ক্ষমতায় যাওয়ার তাদের ইচ্ছা, যে এই ক্ষমতা এত মধু পাওয়া যায় এই ক্ষমতায়, তারা এটা শিখে গেছে, তারা খুব সহজে ছাড়বে না। কিন্তু এই জিনিসটা জন্যে এই সরকারের উপরে আমি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার আমি মনে করি না তাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে। কিন্তু আওয়ামী লীগের যে আরও মানে শেখ হাসিনার পানিশমেন্ট, শেখ হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত জিনিসটা একটা খোলা ঘায়ের মতো থেকে যাবে এবং জনগণের মধ্যেও এইটার ক্লোজার আসবে না যতদিন ওবায়দুল কাদের, আনিসুল হক, তারপরে এই সব আওয়ামী লীগের দীপুমণি, শেখ হাসিনা, শেখ রেহানা, যারা দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগেরদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার মনে হয় না সাধারণ মানুষ সন্তুষ্ট হবে। সো এই জিনিসটা এই সরকার এই ব্যাপারে কোনো কিছু দেখাতে পারেনি, এটা খুব দুঃখজনক। তারা কেন পারেনি? খুব নিম্নমানের আইনি উপদেষ্টা তারা বেছে নিয়েছে, সেটা তাদের সমস্যা, কিন্তু সে এই ধরনের কাজ করার মতো তার। তো সামনে আপনি কি দেখেন? আসলে সামনে দেখি যে এর চেয়ে ভালো কিছু আসতেই হবে। বাঙালি জাতিটা এটা সম্ভাবনাময় যেটা জাতি। আমি সব সময় মনে করি, আমি 25টা দেশে কাজ করেছি, বাঙালি জাতির মতো ক্রিয়েটিভ হার্ড ওয়ার্কিং জাতি আমি খুব কম দেখেছি, এবং আমাদের চেয়ে অনেক কম মানে ট্যালেন্টেড জাতি উঠে আসছে ভালো নেতৃত্বের জন্যে। বাঙালি জাতিও উঠে আসবে, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন যারা আছে তাদের সংস্কার বা তাদের কাজে আমি এটা আশা করি না। কিন্তু ভবিষ্যতে এমন কিছু হতে পারে যে ভালো মানের একটা সরকার পেলে এই দেশটা সাঁই করে সামনে। সেটা কি আপনি নিকট ভবিষ্যতে দেখছেন বা নির্বাচনের পূর্বে দেখছেন নাকি? আমি নির্বাচনের পূর্বে মনে করি, কারণ নির্বাচনটা এদের অধীনে হবে এটা আমি ভালোভাবে দেখছি না, কারণ তাদের একটা এজেন্ডা আছে। বললাম তো, তারা এই কি বলে এটাকে নাগরিক কমিটি তারা করতে চায়। তারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে অন্য দলকে তো একটা ফেয়ার চান্স দিবে না। তারা চাইবে যে এই দলটাই সামনে যাক, এই দলটাই ক্ষমতা রাখুক। তো এরকম এজেন্ডা নিয়ে একটা সরকার যদি আগের থেকে এটা অ্যানাউন্সমেন্ট করে এবং এই ব্যাপারে কোনো অ্যাকশন না নেয়,
তাদের থেকে আপনি কেন আশা করছেন যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে? আমি তো করি না। সো এটা আমি মনে করি যে তার আগে কিছু একটা হবে, এই সরকার এটা থাকতে পারে না। এবং তাদের ব্যর্থতা বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি এটাতে প্রফেসর ইউনূসের উপরে খুব বড় কোনো কালো দাগ পড়বে না। উনি বিশ্ববিখ্যাত এবং বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে ওনাকে মনে করা হবে, এটার পরেও মনে করা হবে। এই সরকারের যে ব্যর্থতা, এই উপদেষ্টাদের ব্যর্থতা, ওনাকে এটা বহন করতে হবে না, এটা আমার বিশ্বাস। কারণ ওনার রেপুটেশন ইজ সো স্ট্রং যে এটাকে খুব সহজে টাচ করা যাবে না। মিস্টার ফজলুর রহমান, আমি মনে করি এখন আমি আমার ভাইয়ের পদ ধরেই বলতেছি, ইউনূস সাহেব অনেক বড় এখন আমরা মনে করি। আমার এখনো সেই বিষয়, ওনার উচিত হলো সবাইকে ডাকা। এইসব ধরনের ওই যে সংস্কার কুসংস্কার সংস্কার কমিটি, যারা প্রথমেই কনস্টিটিউশনটা ধরেই নামটা বদলায় ফেলে দেশের নামটা, ওই সব বাদ দিয়ে 40 বছর আগে দেশ ছেড়ে গেছে, এখন এই সাথে আমাদের দেশে রেজা কিবরিয়ার মতো লোক আছে। আমি ওনার একটা উদাহরণ দিলাম, বহু লোক আছে সংবিধান পরিবর্তন করার মতো। এই সব কিছু বাদ দেওয়া নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন, এবং যে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল একমত হবে, ইউনূস সাহেবের নেতৃত্বে সবাই বসবে এক্সেপ্ট আওয়ামী লীগ, মানে যারা এর বিরুদ্ধে ছিল তারা ছাড়া সব বসবে, বসে যতটুকু ঐক্যমত হবে সবাই দস্তখত করবে। আমরা এই ব্যাপারে ঐক্যমত হইলাম কি প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা করব, ব্যালেন্স করব, ইত্যাদি ইত্যাদি। যতটুকু একমত হবে ততটুকু করবে। যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে একমত হয়েছিল যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হবে, কিন্তু তাকে যাতে আবার প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে পারে, আমরা সবাই একমত হয়ে দেওয়া, যার কারণে একটা সংশোধনী পর্যন্ত সাংবিধানিক আনা হয়েছিল। ইউনূস সাহেব যদি উনার মন পরিষ্কার থাকে, আর যদি আমি দেখি অনেক গ্রাম্য দলাদলি যখন হয়, চৌরারা যখন দলাদলি করে, আমি নিশ্চয়ই মনে করবো না চৌরা মানুষের মতো ইউনূস সাহেবের মন। ওই যে সরে তাকে মেঘনার সরে ও মুখানের সরে বাপে কয়ে দেয়, আমি তো না করবো। ওই যে নরসিংদীর 6 ইউনিয়ন, এখানে দেখবেন এটা দিয়ে গায়ে দিছে, এটা ঢাকা পর্যন্ত খুলতে পারতেছে না। এই যে সৌরা মন যদি থাকে তাইলে কইব তোরা গিয়া কাম কর, আমি তো না করব, কিন্তু কাজটা করে এসে পড়বে, আমার কথা শুনিস না। ইউনূস সাহেব যাতে এইটার মধ্যে না যায় যে তোরা গিয়া দল কর, আমি আসি ভিতরে কিন্তু আমার কথা বলিস না। এই কথাটা বললে এই দেশে এমন গন্ডগোল লাগবে, আমি বললাম মানুষের মনে কিন্তু জেদ বাড়তেছে, অবিশ্বাস থেকে মানুষ জেদ বাড়তেছে। কত সংগ্রাম করবে, কত রক্ত দিবে মানুষ। উনি বলছে 1000-এর উপরে রক্ত দিছে, হাজার আহত হয়েছে, রক্তের সাগর হয়েছে, আর কত রক্ত চাই দেশে? আরেকটা ইলেকশনের জন্য কি দেশের মানুষ আবার রক্ত দিবে? আমি মনে করি ইউনূস সাহেবকে আমি হাত জোর করে বলবো, আপনি এই পথে দেশকে নিয়েন না। আপনি সবার ঐক্যমতে খুব দ্রুত যতটুক সংযোজন বা যতটুকু সংস্কার করা যায় এইটা করে আপনি জনগণের এই দেশের মালিক, জনগণ দেশের মালিক। তাকে আপনি মূর্খ মনে করতে পারেন, চাষা মনে করতে পারেন, তাকে আপনি যা ইচ্ছা তা কামলা মনে করতে পারেন, কিন্তু সে কোনো সময় 47 সন থেকে 46 সন থেকে বাংলার জনগণ কোনো সময় ভুল ভোট দেয় নাই। তাদের কাছে ছেড়ে দেন দায়িত্বটা, যে তোমরা সিদ্ধান্ত করো দেশ কোন পথে যাবে এবং দেশ কারা চালাবে। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সলিউশন ফর দিস কান্ট্রি, যেখানে এত একটা কমপ্লেক্স সাংঘর্ষিক অবস্থা চলছে। ইউনূস সাহেবকে এই দায়িত্বটা নিতে হবে। ওনার যদি ক্ষমতার লোভ থাকে তাইলে ইতিহাস ভিন্ন রকম হবে, এবং উনি ইতিহাসের কালো অধ্যায়ের শিকার হয়ে গেলে আমাদের দুর্ভাগ্য। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর রেজা কিবরিয়া এবং মিস্টার ফজলুর রহমান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনার জন্য। দর্শক, আমার অতিথিরা
নানা বিষয় নিয়ে কথা বলছিলেন এবং তারা বলছিলেন যে মানুষের মনে অবিশ্বাস ইতিমধ্যেই তৈরি হচ্ছে বর্তমান সরকারকে কেন্দ্র করে এবং সেটা আস্তে আস্তে বা ধীরে ধীরে জেদে পরিণত হচ্ছে। সংস্কারের নাম যা হচ্ছে সেটা অনেকটাই কুসংস্কার বা অপসংস্কার। তারপর ওনারা মনে করেন যে এক ধরনের জাতীয় ঐকমত্য সকল স্টেক হোল্ডারদের ডেকে সবাই মিলে যেটুকু ঐকমত্যে পৌঁছানো যায় সেটা নিয়ে কাজ করা দরকার এই সরকারের। প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি ওনাদের আস্থা আছে, আবার ওনারা সতর্কবাণী উচ্চারণ করেছেন এবং ওনাকে কঠিন হবার জন্য বলেছেন, কারণ চারপাশে যা ঘটেছে সেটা কারোই কাঙ্ক্ষিত নয় এবং ওনারা নিজেরাই বলেছেন যে দেশটাকে আসলে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শেখ হাসিনা ধ্বংস করে গেছে, সেখান থেকে যেখানে আমাদের এগুবার কথা সেটা না করে বরং আমরা একটা ভিন্ন ডিরেকশনে দেশকে পেছনের দিকে নিয়ে যাচ্ছি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বা তার সরকার বা পারিষদবর্গ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধকে যেভাবে শেষ করেছে বা ধ্বংস করেছে, আর আজকে যারা আছেন তারা আসলে মুক্তিযুদ্ধকে একেবারে পুড়িয়ে ফেলতে চাইছেন বা শেষ করে দিতে চাইছেন। ভিন্ন প্রক্রিয়া, কাজটা একই রকম। এবং ওনারা বলছিলেন যে শেখ হাসিনাকে চেনা যেত, এখন যারা আছেন তাদেরকে চেনা যায় না এবং যে কারণেই শেখ হাসিনার তৈরি করা ভয়ের আবহ বা ভয়ের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করা যায়নি। তখন স্টেট অ্যাক্টররা অনেক বেশি ভিজিবল ছিলেন, এখন নন স্টেট অ্যাক্টররা অনেক বেশি ক্রিয়াশীল, যাদেরকে দেখা যায় না। সেই কারণেই ওনারা এই কথাগুলো বলছেন এবং আশা একেবারেই পূরণ হয়নি, অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি এবং আইনের শাসন নেই সে কথা বলেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনাদের উদ্বেগ ব্যাখ্যা করেছেন এবং সব কথার শেষ কথা যেটা ওনারা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকারের পক্ষে একটা ভালো নির্বাচন করা সম্ভব সেটা আর ওনারা মনে করেন না, কারণ তারা ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা হারিয়েছেন এবং তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। প্রফেসর মোহাম্মদ ইউনূস এখনও কিছুটা নিজেকে একটা গ্রে এরিয়ার মধ্যে রাখতে পেরেছেন, কিন্তু সেটা কতক্ষণ তিনি রাখতে পারবেন সেটা নিয়েও সংশয় আছে এবং ওনারা মনে করেন যে একটা ভালো নির্বাচনের যদি এরা না পারেন এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা শক্ত অবস্থান নিয়ে যদি সব কিছু আমূল পাল্টে না দেন, তাহলে অন্য কিছু হয়তো আমাদেরকে দেখতে হতে পারে এবং সেটা কল্যাণকর হবে। একজন অতিথি মনে করছেন, আরেকজন মনে করছেন যে কল্যাণকর নাও হতে পারে, হয়তো অন্য বিবেচনা থেকে, এবং সেখানে হয়তো এই প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একটা গ্লোবাল আইকন, আমাদের সবার সম্মানের এবং গর্বের মানুষ, তিনি হয়তো কলঙ্কিত হয়ে যেতে পারেন। কাজেই দায়িত্বটা তার মূলত, এবং সবাইকে যে যা করছেন যেভাবেই মনে করুন না কেন, প্রত্যেকটা কাজের একটা ঐতিহাসিক পরিণতি আছে। সেই ঐতিহাসিক পরিণতির জন্য তৈরি হবার জন্য ওনারা সতর্কবার্তা উচ্চারণ করেছেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।